নতুন আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। অর্থাৎ যারা আমাদের 47তম বিসিএস ব্যাচে যুক্ত আছেন তাদের দ্বিতীয়বারের মতো স্বাগতম, এবং যারা আমাদের ইংরেজি বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়েছে তাদেরকে প্রথমবারের মতো স্বাগত জানাচ্ছি। তো যারা দুইভাবেই যারা ভর্তি হয়েছেন, তো আজকে কিন্তু আমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাস মানে হচ্ছে আর ইংরেজির বেসিক কিন্তু আসলে টেন্স। তো আজকের আমাদের ক্লাসটি কিন্তু শুরু হবে একদম বেসিক থেকে। তো টোটাল আমরা ইংরেজির উপরে, শুধুমাত্র ইংরেজির উপরে আমরা গ্রামারে 25টা ক্লাস দিয়ে আমরা কিন্তু বিসিএস 47তম বিসিএস এর জন্য 25টা ক্লাস থাকবে। যারা বেসিক টু অ্যাডভান্স ফর অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভর্তি হয়েছেন তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ 25টা ক্লাস থাকবে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখতে পাচ্ছি ফারিহা তাসনিয়া, আরমিন আক্তার, মারিয়া হোসেন, জান্নাতুল ফেরদৌস সালাম জানিয়েছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? দেখতে পাচ্ছি ফারিহা তাসনিয়া, যদি শোনা যেয়ে থাকে একটু ক্লিয়ারলি কমেন্টসে জানাবেন। যদি শোনা যেয়ে থাকে একটু ক্লিয়ারলি কমেন্টসে জানাবেন। এখনই আমরা ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি আরমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, তুলি, অবন্তিকা, অর্ণি সবাই লিখেছে হচ্ছে ক্লিয়ার আছে। এখনই আমরা ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো শুরুতে কিছু কথা বলে রাখতে চাই। আপনারা এমন ভাবে প্রিপারেশন নেবেন, বিশেষ করে দুইটা বিষয়, একটা হচ্ছে ইংরেজি এবং আরেকটা হচ্ছে গণিত। এই ইংরেজি আর গণিত হচ্ছে আপনার যদি ক্লিয়ার থাকে, অর্থাৎ আপনি যদি ইংরেজি এবং গণিতে আপনার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত দক্ষতা থেকে থাকে, আপনি বিসিএস না, আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা দেন না কেন, সকল চাকরি পরীক্ষা কিন্তু আপনি অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে থাকবেন। তো এই দুইটা বিষয়কে আসলে বিশেষ গুরুত্ব দিতে হবে। তো ইংরেজি নিয়ে যদি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে গণিতের থেকে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু দুর্বল থাকে ইংরেজিতে। তো ইংরেজি দুর্বল থাকার সবচেয়ে কারণ হচ্ছে, দেখেন, এই ইউনিভার্সিটি লেভেলে আসার আগেও যদি আমি হিসাব করি, অর্থাৎ ক্লাস 1 to 10 এবং হচ্ছে ইন্টারমিডিয়েট 2 বছর, টোটাল 12 বছর লেখাপড়া করেও কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি শিখতে পারে না। ইংরেজি না শিখতে পারার মেন যে কারণটা, মেন যে রিজনটা হচ্ছে, সেটা হচ্ছে একদম বেসিক থেকে না জানা। আপনি অনার্সের একজন শিক্ষার্থীকে কিংবা গ্রাজুয়েট একজন শিক্ষার্থীকে আপনি প্রশ্ন করবেন যে মডাল ভার্ব কি, আপনি প্রশ্ন করবেন যে তাকে আসলে ডু ভার্ব কি, আপনি তাকে প্রশ্ন করবেন যে হ্যাভ ভার্ব কি, দেখবেন যে অনেক শিক্ষার্থী কিন্তু এগুলো উত্তর করতে পারবে না, কারণ তাদের কিন্তু ওই বেসিকে ঘাটতি রয়ে গেছে। বেসিকে ঘাটতি থাকার কারণে বিসিএস বা চাকরি পরীক্ষা আসা যত বড় বড় টপিক আছে, যেমন আমি যদি বলি ক্লজের কথা, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের কথা, যদি বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা, রাইট ফ্রম ভার্বের কথা, জিরান পার্টিসিপেলের কথা, এই সব বড় বড় টপিকগুলো কিন্তু তারা আসলে অনেক ভয় পায়। ভয় পাওয়ার মেন রিজন হচ্ছে আসলে বেসিক থেকে না শিখা। তো আমাদের এই কোর্সে, অর্থাৎ 47তম বিসিএস কোর্সের যে ইংরেজি আজকে ফার্স্ট ক্লাস, সেটা কিন্তু শুরু হবে একদম বেসিক থেকে। যারা বেসিক ভালো তাদের জন্য আরেকবার ঝালাই করার সুযোগ, এবং যারা একেবারে বেসিক পারেন না তাদের জন্য কিন্তু আমরা বেসিক থেকে একদম বেসিক থেকে শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে শুরু করছি আমাদের আজকে মেইন টপিক, সেটা শুরু করবো আজকে আমরা
টেন্স থেকে আমরা শুরু করবো। আচ্ছা, তো টেন্সে যাওয়ার আগে আমরা আজকে একদম কিছু বেসিক জিনিস শিখবো। সেই বেসিক জিনিস শেখার পরে কিন্তু আমরা টেন্সে প্রবেশ করবো। অর্থাৎ আজকের একদম পুরো ক্লাস জুড়ে ইনশাল্লাহ আপনাদের বেসিকের উপর ক্লাসটা থাকবে। আচ্ছা, দেখেন আমাদের প্রথমে যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বকে আবার দুইটা নামে অভিহিত করা হয়, একটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ বি ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে অভিহিত করা, এবং আরেকটা হচ্ছে বি ভার্বের আরেকটা নাম হচ্ছে তাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়ে থাকে। আচ্ছা, দেখেন এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এই সমস্ত ভার্বগুলো কিন্তু বলা হয় অক্সিলারি ভার্ব। তো আমি সামনে যখন বড় বড় টপিকে যাব তখন কিন্তু আমি শুধুমাত্র অক্সিলারি ভার্ব এই কথাটা আমি তখন ইউজ করবো। তখন কিন্তু অক্সিলারি ভার্ব যখন বলবো তখন আপনাকে বুঝে নিতে হবে অক্সিলারি ভার্ব বলতে আমাদের এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন এই টাইপের ভার্ব গুলোকে বোঝানো হয়ে থাকে। আচ্ছা দেখেন, এবার দেখেন ডু ভার্বের দিকে আমরা যদি যাই, ডু ভার্বে কিন্তু চারটা ভার্ব হয়ে থাকে। একটা হচ্ছে ডাজ, ডিড, ডুইং, ডান। তো আপনাকে যখনই কেউ বলবে যে আসলে ডু ভার্ব কোনগুলো, তখন কিন্তু আসলে চলে আসবে ডাজ, ডিড, ডুইং, ডান। এগুলো একদম ইংরেজি বেসিক, একদম ইংরেজির ABC। আচ্ছা, এইবার দেখেন, আচ্ছা একজন লিখেছেন যে এটারও কি পিডিএফ দিয়ে দেওয়া হবে? না, সবকিছুর আসলে পিডিএফ দেওয়া হয় না। আপনি যদি আসলে নোট না করেন তাহলে কিন্তু হবে না। আপনি এগুলো বেসিক জিনিস আপনি আমাদের ক্লাসে যা করানো হবে এগুলো আপনি নিজে খাতায় তুলবেন এবং খাতায় তুলে নোট করে আমাদের ইনবক্সে জমা দিবেন। আচ্ছা, দেখেন মডেল ভার্বের যদি কথা বলি, দেখেন মডেল ভার্বের মেইন কাজই হচ্ছে যদি আপনি কারো কাছে অনুমতি চাইতে যান কিংবা আপনি কারো কাছে অনুরোধ করতে চান, অনুমতি কিংবা অনুরোধ এই দুইটা প্রসঙ্গ আসতে কিন্তু এই দুইটা বিষয় বোঝাতে গেলে কিন্তু মডেল ভার্ব ব্যবহার করা আছে। দেখেন মডেল ভার্ব কোনগুলো, এই যে শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, মাস্ট, উড, কুড, শুড এই টাইপের ভার্ব গুলোকে মূলত মডেল ভার্ব বলে চিহ্নিত করা হতো। তো আমরা জানলাম যে শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, মাস্ট, উড, কুড, শুড এগুলো হচ্ছে মডেল ভার্ব, এবং যার কাজই হচ্ছে বাক্যের মধ্যে আপনি যখন অনুমতি কিংবা অনুরোধ চাইতে যাবেন তখন হচ্ছে মডেল ভার্ব গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখেন আসলে হ্যাভ ভার্বের মধ্যে আসলে তিনটা ভার্ব আছে। একটা হচ্ছে হ্যাড, হ্যাজ এবং হ্যাভিং। এই তিনটা ভার্বকে আসলে হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্বকে আসলে হ্যাভ ভার্ব বলে অভিহিত করা। তো সুন্দরভাবে এগুলো নোট করে রাখবেন যাতে করে আজকের আমাদের এই ক্লাসটা করার পরে, আজকের আমাদের এই কোর্সটা সম্পূর্ণ করার পরে আপনি BCS বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, আপনি যত চাকরি পরীক্ষায় আচ্ছা আপনি যত চাকরি পরীক্ষা আসলে দেন না কেন, সকল চাকরি পরীক্ষা কিন্তু আপনি ইনশাল্লাহ সকল চাকরি পরীক্ষা ইনশাল্লাহ বাজিমাত করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এইবার আসেন, এইবার আমরা যাব হচ্ছে আর একটু পরে বেসিকে যাব। এবার আমরা একটু নাম্বারের পার্সনকে দেবো। এবার আমরা নাম্বারের পার্সনকে আমরা আবার দেখবো। আচ্ছা দেখেন, এবার আমরা যাবো হচ্ছে নাম্বার এন্ড পার্সনে। নাম্বার এন্ড পার্সন। আচ্ছা, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কিংবা কোনটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলো কিন্তু অনেক শিক্ষার্থী আসলে তারা পারে না এবং তারা কিন্তু লজ্জায় বলতে পারে না যে আমি আসলে পার্সন চিনি না। এগুলো একদম ছোট ক্লাস 1-2 এর বিষয়গুলো। তো আপনাদের এগুলো আমি একটু রিমাইন্ড দিচ্ছি। দেখেন প্রথমে যদি দেখি যে ফার্স্ট পার্সন, আমি দেখালাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা দেখেন, আমি যদি একটু ছক করি, দেখেন প্রথমে যদি বলি সিঙ্গুলার অর্থাৎ কোনগুলো সিঙ্গুলার, এবং তারপর যাব হচ্ছে প্লুরাল। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা দুইটা বিষয় আমরা দেখবো একসাথে, অর্থাৎ ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, এবং থার্ড পার্সন, এবং আসলে থার্ড পার্সন কোনগুলো আমরা এখনই দেখবো। আচ্ছা দেখেন, আমরা যদি বলি আই, সবসময় মনে রাখবেন এই যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, আচ্ছা যদি বলি আমরা ইউটা সবসময় সেকেন্ড পার্সনে, মনে রাখবেন আই এবং ইউ, অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আই ইউ বাদে আসলে জগতের যা কিছু আছে সবই কিন্তু চলে আসে থার্ড পার্সনের মধ্যে, সেই থার্ড পার্সন, অর্থাৎ হি, শি এই টাইপের বিষয়গুলো কিন্তু মূলত থার্ড পার্সন, এই টাইপের বিষয়গুলোকে মূলত থার্ড পার্সন বলে অভিহিত করা হয়। আচ্ছা, এবার দেখেন আমরা যে বিষয়টার দিকে গেলাম এটা হচ্ছে আমরা সিঙ্গুলার, আমাদের হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি। এই প্রোনাউন গুলো কিন্তু আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এবার দেখেন আমরা যাব হচ্ছে প্লুরাল নাম্বার কোনগুলো। আমাদের ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই, অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই, অর্থাৎ আমি, আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এবং তুমি, তোমরা, যেমন ইউ মানে হচ্ছে তুমিও বোঝে, ইউ মানে হচ্ছে তোমরাও বোঝানো, অর্থাৎ ইউ যখন তোমরা মানে প্লুরাল অর্থে বোঝাবে তখন কিন্তু সেটা হয়ে যায় সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। এবং
থার্ড পার্সন প্লুরাল নাম্বার কোনটা? থার্ড পার্সন প্লুরাল নাম্বার যখন আমি বলবো দে, যখন বলবো হচ্ছে দে মানে তারা, তখন কিন্তু সেটি হয়ে যায় থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো ছকের মাধ্যমে আমি যদি একটু আরেকবার দেখি, অর্থাৎ আমি আমরা, অর্থাৎ এই যে আমি আমরা, এই দেখেন আই মানে হচ্ছে আমি, উই মানে হচ্ছে আমরা, অর্থাৎ আমি আমরা বলতে হচ্ছে বোঝাবে ফার্স্ট পার্সন, এবং তার ভেতর আই হবে হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং উই হবে হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আচ্ছা, আমি আমরা গেল, আর তুমি তোমরা মানে হচ্ছে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে হচ্ছে তোমরা, তুমি তোমরা হচ্ছে আমাদের আমাদের কিন্তু সেকেন্ড পার্সনের মধ্যে। ইউ যদি তুমি সিঙ্গেল অর্থে বোঝে তাহলে সিঙ্গুলার নাম্বার, এবং তোমরা যদি বোঝানো হয়ে থাকে ইউ এর মাধ্যমে তাহলে সেটা কিন্তু হবে প্লুরাল নাম্বার। এবং আমি আমরা তুমি তোমরা বাদে, আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীর যাবতীয় যে বিষয় যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু হয়ে যায়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন দেখেন এখানে হি সি যেহেতু একজনকে বোঝায়, এজন্য কিন্তু আমাদের এখানে এটা হি সি হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং প্লুরাল নাম্বার দেখেন কোনগুলো, এবং প্লুরাল নাম্বার হচ্ছে দে, এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এবং যখনই কোনো বাক্যের ভেতরে থার্ড পার্সন, যখনই কোনো বাক্যের মধ্যে থার্ড পার্সন হি এবং সি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, তো আমি একদম বেসিক থেকে ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে করে এই কোর্সে এই কোর্স করার পরে ইংরেজিতে কোনো ধরনের সমস্যা আপনাদের না থাকে। আচ্ছা, এই গেল হচ্ছে বেসিক নিয়ম, অর্থাৎ আমরা কিন্তু 4টা বিষয় শিখলাম। আমরা জানলাম অক্সিলারি ভার্ব কি, আমরা জানলাম ডু ভার্ব কি, আমরা জানলাম মডাল ভার্ব, হ্যাভ ভার্ব সম্পর্কে, আমরা জানলাম হচ্ছে নাম্বার এবং পার্সন সম্পর্কে। এবার আমরা চলে যাব হচ্ছে টেন্সে। আচ্ছা, তো তার আগে আপনাদের জানতে চাই যে এই বিষয়গুলো এই যা যা বুঝালাম এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে জানাবে এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবে। আচ্ছা, এবার আমরা যেখানে সূচনা করবো সেটা হচ্ছে আমরা টেন্সে যাব। তো টেন্স মূলত আসলে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, এবং আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়, যেমন এখানে আছে। আচ্ছা, সবাই লিখছেন ক্লিয়ার। আচ্ছা, রুকায় রাকা দীপ্ত পারিয়াল সবাই লিখছেন ক্লিয়ার। আচ্ছা, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, যেমন প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার টেন্সও কিন্তু আরো 3টা ভাগে ভাগ করা হয়, একদম সেম, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আজকের ক্লাসে আমরা যে 12টা টেন্স আছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা মানে প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা হয়, পাস্টকে 4 ভাগে ভাগ করা হয়, এবং ফিউচারকে 4 ভাগে ভাগ করা হয়। 12টা টেন্সের যে নিয়ম এবং 12টা টেন্সে আসলে কিভাবে আপনি চিনবেন সেগুলো কিন্তু আমরা জানবো। এবং আপনারা যে বলে থাকেন যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, আমি দুর্বল, আমি আসলে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না। তো আজকে অ্যাটলিস্ট যারা আসলে টেন্স ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই টেন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি টেন্স যদি না জানেন আপনি কিন্তু কখনোই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন না, আপনি কিন্তু বড় বড় বাক্য লিখতে পারবেন না। তো যারা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে শুরু করবো আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে। আচ্ছা, প্রথমে শুরু করবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সূচনা করবো। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা একটু স্ট্রাকচারে আসি, অর্থাৎ স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাজই হচ্ছে সাধারণ কাজ বোঝাবে, অর্থাৎ দৈনন্দিন জীবনের সাধারণ কাজ বোঝাবে, সাধারণ কাজ অথবা চিরন্তন সত্য, অর্থাৎ যেগুলো একদম চিরন্তন সত্য আমাদের সমাজের চারপাশে ঘটে থাকে সেই চিরন্তন সত্য বোঝাবে। এবং অথবা অভ্যাসগত যে কাজগুলো আছে, অর্থাৎ যেগুলো আমাদের প্রত্যেক প্রাত্যহিক জীবনের অভ্যাস, সেই অভ্যাসগত কাজটা বোঝাবে। অর্থাৎ আমাদের যদি সাধারণ কাজ, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ সেগুলো বোঝানো হচ্ছে, সেগুলো অর্থ প্রকাশ করা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল কাজ। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে যদি কথা বলি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভিওন। এবং এই একটু আগে যেটা দেখলাম, অর্থাৎ আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভিওনের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত, এবং এর সাথে এক্সটেনশন থাকবে, এবং এর সাথে হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ কিন্তু এখানে থাকবে। আচ্ছা, তো দেখেন আচ্ছা, আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিহ্ন কিভাবে, অর্থাৎ কোন কোন ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাস্ট হবে, আমরা এদিকে একটু যাবো। অর্থাৎ সেগুলোকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক, আইডেন্টিফিকেশন মার্ক।
আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ যদি কোনো বাক্যে আমি যেগুলো লিখবো, অর্থাৎ যে শব্দগুলো এখন লিখবো, যদি কোনো বাক্যে এই শব্দগুলো থেকে থাকে, এগুলো কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক। অর্থাৎ এটা এই বাক্য, এই শব্দগুলো কোনো বাক্য থাকলে বুঝে নিবেন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার মূল কাজই হচ্ছে সাধারণ কাজ, চিরন্তন সত্য কিংবা অভ্যাসগত যে বিষয়গুলো সেগুলো বাক্যে, সেগুলো হচ্ছে বাক্যে প্রকাশ করা। আচ্ছা, যে লিখেছেন রাশেদা রেহানা, আচ্ছা রেহানা ক্লাস রেকর্ড থাকবে কিনা? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা, তো দেখেন আমি যদি বলি সেগুলো, যেমন কোনো বাক্য যদি ইউজুয়ালি থাকে, ইউজুয়ালি, নরমালি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, ওকে সোনালি, যদি কোনো বাক্যে অলওয়েজ, যদি কোনো বাক্যে, যদি কোনো বাক্যে ডেইলি, সামটাইমস, সামটাইমস frequently, sometimes frequently, sometimes frequently, frequently, frequently। দেখেন, অর্থাৎ যদি কোনো বাক্যে দেখেন, যদি কোনো বাক্যে ইউজুয়ালি, নরমালি, অকেশনালি মানে মাঝে মাঝে, অলওয়েজ সর্বদা, ডেইলি প্রতিদিন, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, ফ্রিকুয়েন্টলি বারবার, অর্থাৎ যদি কোনো বাক্যে এই টাইপের শব্দগুলো দেখে থাকেন, এই শব্দগুলোকে আসলে বলা হয় আইডেন্টিফিকেশন মার্ক। অর্থাৎ এই শব্দগুলোকে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আইডেন্টিফিকেশন মার্ক বলা হয়। অর্থাৎ যদি কোনো বাক্যে শব্দগুলো থেকে থাকে, আপনি নিশ্চিত বুঝে নেবেন সেই বাক্যটা কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং আপনি যখনই কোনো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য লিখবেন, তখনও কিন্তু আপনি খুব সহজেই এই ওয়ার্ডগুলো, আপনি কিন্তু খুব সহজে এই ওয়ার্ডগুলো লিখে আপনি কিন্তু এটা বোঝাতে পারেন যে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য লিখছেন। তারপরে আমি যদি উদাহরণ দেই, আমি যদি বলি আই ভিজিট রমনা পার্ক, আই ভিজিট রমনা পার্ক, আই ভিজিট রমনা পার্ক, রমনা পার্ক অকেশনালি, অকেশনালি, অকেশনালি। দেখেন আমি যদি বলি, আমি একটা বাক্য লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আই ভিজিট রমনা পার্ক অকেশনালি, অর্থাৎ আমি হচ্ছে অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, আমি হচ্ছে মাঝে মাঝে রমনা পার্ক, আমি হচ্ছে মাঝে মাঝে রমনা পার্ক পরিদর্শন করতে যাই। তো দেখেন আমার আইটা কি? আই হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট। দেখেন ভিজিটটা কি? ভিজিট কিন্তু বাক্যের মধ্যে ভিয়ন। তো আই যেহেতু আমাদের আই কি, আই কিন্তু আমরা পেয়েছিলাম একটু আগে, আমরা পার্সনে পড়েছিলাম আই কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু আমাদের ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করার কোনো ধরনের কারণ নাই, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইয়েস যুক্ত আছে। দেখেন আই ভিজিট রমনা পার্ক এক অকেশনে, তো আমাদের যে রমনা পার্ক এবং অকেশনাল এই তিনটা যে ওয়ার্ড আছে, এই তিনটা ওয়ার্ড কিন্তু বাক্যের মধ্যে কি, বাক্যের মধ্যে হচ্ছে এক্সটেনশন, বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, এই হচ্ছে বাক্যের সূত্রের এক্সটেনশন, এই হচ্ছে সূত্রের এক্সটেনশন। আমি যদি আরেকটা বাক্য লিখি, যেমন আমি যদি বলি দ্য সান অলওয়েজ, দ্য সান অলওয়েজ, দ্য সান অলওয়েজ, অলওয়েজ rises, rises in the east, rises in the east, rises in the east, অর্থাৎ সূর্য সবসময় পূর্ব দিকে উদিত হয়, সূর্য সবসময় আসলে পূর্ব দিকে উদিত হয়। দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট। দেখেন আমরা এই যে বাক্যটা দিয়েছিলাম, আমরা দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটা কি, এই বাক্যটা কিন্তু চিরন্তন সত্য, অর্থাৎ সেটা ঘটে প্রতিদিনই, কিন্তু সূর্য পূর্ব দিকে উঠবে, এটা কিন্তু একদম চিরন্তন সত্য, এর মধ্যে কোনো ধরনের কিন্তু মিথ্যা নাই। তো এরকম চিরন্তন সত্য। এবং আমাদের প্রথম যে বাক্যটা দেখলাম, আই ভিজিট রমনা পার্ক অকেশনালি, আমি যে মাঝে মাঝে রমনা পার্কে যাই, এটা কিন্তু আমার একটা সাধারণ কাজ, এটা কিন্তু আমার নরমাল একটা সাধারণ কাজ, এবং সাধারণ কাজ বোঝাতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, এবং অভ্যাসগত অর্থ বোঝাতে চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো বিষয় বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে থাকে। তাহলে দেখেন দ্য সানটা কি, দ্য সানটা হচ্ছে বা এখানে সাবজেক্ট, এবং আমাদের অলওয়েজটা কি, অলওয়েজ কিন্তু এই বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক। দেখেন অলওয়েজ কিন্তু আছে, এটা কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন মার্ক এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এবং অকেশনালি কিন্তু এই বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এবং দেখেন দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কিন্তু আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে রাইজের সাথে একটা এস যুক্ত হয়েছে, রাইজের সাথে একটা এস যুক্ত হয়েছে। এবং ইন দ্য ইস্ট কিন্তু, এবং ইন দ্য ইস্ট কিন্তু এখানে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আচ্ছা, সাবরিনা প্রিয়া লিখেছেন এটা কি নিউ ব্যাচের ক্লাস নাকি? এটা নিউ ব্যাচের ক্লাস। আচ্ছা, এই চলে গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ক্লিয়ার কিনা সবাই একটু সংক্ষেপে, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু সংক্ষেপে ছোট্ট করে ক্লিয়ারলি কমেন্টসে জানান। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্টসে জানান।
আচ্ছা দেখতে পাচ্ছি সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার, দেখতে পাচ্ছি। আচ্ছা এখনো কারো ক্লিয়ার হয় না, আমার কিন্তু পাওয়া যায় না সবাই। আচ্ছা মারিয়া হোসেন, রুকায়া রাকা, দীপ্ত পারিয়াল সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আছে এবার চলে যাবো হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে যাবো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এগুলো আপনার সুন্দরভাবে খাতা অবশ্যই নোট করে রাখবেন, যাতে করে এই বিষয়গুলো আর পরবর্তীতে আর দেখতে না হয়। আচ্ছা এবার যাবো চলে যাবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজই হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ হচ্ছে বর্তমানে, অর্থাৎ বর্তমানের চলমান, বর্তমানে চলমান কোনো কাজ বোঝাবে। অর্থাৎ বর্তমানে যে কাজটা একদম চলমান আছে, সে বর্তমান অবস্থার চলমান কোনো কাজ, চলমান কোনো কাজ বোঝানো কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা একটু স্ট্রাকচারের দিকে আসি, অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্ট প্লাস এম ইজ আর, একটু আগে আমরা জানলাম এম ইজ আর কি, এম ইজ আর হচ্ছে অক্সিলারি ভার্ব বা প্রাইমারি ভার্ব। এম ইজ আর তার সাথে হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব প্লাস আইএনজি আসলে যদি যুক্ত হয় এবং তার সাথে যদি এক্সটেনশন থাকে এবং এক্সটেনশন অতিরিক্ত অংশ থাকে, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার মূল কাজ হচ্ছে বর্তমানে চলমান কোনো কাজ। এবং আপনি যখনই কোনো একটা বাক্য লিখবেন, সেখানে চলমান কোনো একটা কাজ বোঝাতে যাচ্ছেন আপনি, সেই বাক্য কিন্তু অবশ্যই আপনাকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারছে। এখানে যদি আইডেন্টিফিকেশন মার্ক দেখি, মানে ওয়ার্ড দেখি, যে ওয়ার্ড গুলো থাকলেই আপনি চিনে নেবেন যে এই বাক্যটা কিন্তু আচ্ছা অবন্তিকা লিখেছেন যে আপনার ক্লাস খুব ভালো লাগে ভাই, অনেক ভালো বোঝেন আপনি, ধন্যবাদ। রাজ রহমান লিখেছেন লিটারেচার ক্লাস কি গ্রামার ক্লাস সব শেষ করে? আচ্ছা না, লিটারেচার ক্লাসের কিন্তু আমাদের রুটিন দেওয়া হয়েছে, মানে আমরা কিন্তু অফিসিয়াল আগামীকাল ইনশাআল্লাহ দিয়ে দেবো। লিটারেচার ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের পরশু দিন থেকে, অর্থাৎ আজকে মঙ্গল বুধ সপ্তাহে বৃহস্পতি শুক্র এই দুদিন কিন্তু লিটারেচার ক্লাস হবে। সপ্তাহে বৃহস্পতি শুক্র এই দুদিন হচ্ছে লিটারেচার ক্লাস হবে। তো এখানে যারা শুধুমাত্র গ্রামার ব্যাচের শিক্ষার্থী আছেন, তারা শুধুমাত্র গ্রামার ক্লাস করতে পারবেন। এখানে গ্রামার ক্লাসের সময়সূচি হচ্ছে আমাদের মঙ্গল আর বুধবার ঠিক রাত 10টায়। মানে রুটিনটা বলে দিচ্ছি। গ্রামার ক্লাসের সময়সূচি হচ্ছে মঙ্গল আর বুধবার ঠিক রাত 10টায় এই গ্রুপে। এবং আমাদের যে ইংরেজি, এটা হচ্ছে গ্রামার, এটা হচ্ছে ইংলিশ গ্রামার জি লিখলাম, আর লিটারেচার হচ্ছে এল। ইংলিশ লিটারেচার ক্লাস হবে হচ্ছে বৃহস্পতি এবং শুক্রবার, এটাও ঠিক আমাদের রাত 10টা হবে। তো যারা বিসিএস এর ফুল কোর্সে আছেন, অর্থাৎ যারা 47তম বিসিএস এর একদম ফুল একদম এ টু জেড কোর্সে আছেন, তারা কিন্তু সবগুলো ক্লাসই করতে পারবেন। এবং যারা শুধুমাত্র ইংরেজি গ্রামার কোর্সে যুক্ত হচ্ছেন, তাদের ক্লাস সময়সূচি হচ্ছে মঙ্গল আর বুধবার রাত 10টা। এবং কেউ যদি এরকম মনে করে থাকেন যে আমি 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 এখনই এই গ্রামার ব্যাচের পাশাপাশি আমি এই লিটারেচার ব্যাচে ভর্তি হব, তার জন্য আলাদা সুযোগ আছে, তিনি আমাদের ইনবক্সে জানাবেন। এবং কেউ যদি মনে করেন যে আমি 47তম বিসিএস ব্যাচের এ টু জেড আসলে এখানে ভর্তি হব, অর্থাৎ যারা গ্রামার ব্যাচে ভর্তি আছেন শুধুমাত্র, তারা যদি মনে করেন শুধুমাত্র 47তম বিসিএস এর এ টু জেড ব্যাচে ভর্তি হবেন, তারাও ইনবক্সে জানাবেন। তাদের জন্য আমাদের আর 1000 টাকা তারা দিলে আমাদের ফুল কোর্সে, অর্থাৎ আপনারা কিন্তু 1000 টাকা দিয়েছেন এবং আমাদের বিসিএস ব্যাচের ফি যেহেতু 2000 টাকা, যারা 1000 টাকা অনলি দিয়ে গ্রামার ব্যাচে যুক্ত হয়েছেন, তারা যদি ভর্তি হতে চান কেউ আমাদের এ টু জেড ব্যাচে, আপনি আর 1000 টাকা দিলে আপনাকে আমরা বিশেষ অফারে অ্যাড করে দিব। আচ্ছা এই হচ্ছে আমাদের রুটিন। আচ্ছা তো আমরা যেখানে ছিলাম সেখানে আমরা প্রবেশ করতে, আমরা ছিলাম কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ দেখেন, যদি কোনো বাক্যে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং তারপরে যদি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ থাকে, তারপরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে কিন্তু আচ্ছা বসবে। আচ্ছা এবার দেখেন, অর্থাৎ যদি কোনো বাক্যে আমরা আইডেন্টিফিকেশন মার্ক কি করে থাকতে পারে, দেখেন আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ আপনি যে শব্দগুলো থাকলে বুঝে নেবেন এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন কোনো বাক্যে যদি নাও থাকে, যদি কোনো বাক্যে অ্যাট দিস মোমেন্ট থাকে, অথবা যদি কোনো বাক্যে অ্যাট প্রেজেন্ট থাকে, অথবা যদি কোনো বাক্যে ডে বাই ডে থাকে, দেখেন কয়েকটা আমরা শব্দ বা ফ্রেজ জানলাম। যদি কোনো বাক্যে নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, ডে বাই ডে থাকে, তাহলে এক কথায় বুঝে নিবেন সেটি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি যদি এক্সাম্পল লিখি আমাদের একদম জীবন থেকে, অর্থাৎ যারা গ্রাজুয়েটস
the graduates are searching job searching job now দেখেন আমি একটা বাক্য লিখলাম, অর্থাৎ দ্য গ্রাজুয়েটস আর সার্চিং জব, অর্থাৎ যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে আপনার বেশিরভাগেরই তারা কিন্তু এখন বর্তমানে তারা কিন্তু চাকরি খুঁজছেন। আমাদের এই বাংলা অর্থ হচ্ছে এটা চলে আসে। দেখেন আমাদের দ্য গ্রাজুয়েটসটা কি বাক্যের মধ্যে, দ্য গ্রাজুয়েটসটা হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট, এবং গ্রাজুয়েটসটা কি, গ্রাজুয়েটসটা হচ্ছে এটা আমাদের কোন পার্সেন্টটা হচ্ছে আমাদের এটা যেহেতু আমাদের প্লুরাল নাম্বার অবস্থা আছে, অর্থাৎ আমাদের যেহেতু প্লুরাল অবস্থা আছে, গ্রাজুয়েটস যখনই আসলে সাবজেক্টের সাথে এস বা ইএস থাকবে তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যায়। প্লুরাল থাকলে কিন্তু সেটা কি করবে, সেটা কিন্তু আমাদের প্লুরাল ভার্ব আরটা গ্রহণ করবে। দেখেন আমাদের আর নিয়েছে, প্লুরাল ভার্ব হিসেবে আর বসেছে, এবং আর এর পরে আমাদের ভার্বের সাথে কি, ভার্বের সাথে স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখেন সার্চের সাথে এই সার্চ ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়ে আমাদের বাক্যে সার্চিং হয়েছে। এবং সার্চিং জব নাও এটা হচ্ছে বাক্যের মধ্যে এক্সটেনশন অংশ, এবং এক্সটেনশনের মধ্যে নাও কি, নাও হচ্ছে বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ নাও থাকলে কিন্তু বুঝে নিব সেটা হচ্ছে আমাদের কি, সেটা আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আমি যদি আরেকটা বাক্য লিখি, যদি বলি the spectators are watching the cricket match at this moment দেখেন না, যারা আসলে ক্রিকেট খেলা দেখে থাকেন তাদের জন্য বলছি, এখন যেহেতু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা চলে, দেখেন দ্য স্পেক্টেটরস মানে হচ্ছে দর্শকরা। তো আপনাদের শুধুমাত্র ইংরেজি ক্লাস করলে হবে, এর পাশাপাশি যদি আপনাকে ইংরেজি ভাষা একদম রপ্ত করতে হয়, ইংরেজিতে যদি দক্ষতা অর্জন করতে হয়, যদি আপনাকে স্পোকেন শিখতে হয়, আপনাকে ফ্রি হ্যান্ডরাইটিং শিখতে হয়, আপনাকে গ্রামার রুলস জানার পাশাপাশি কি করতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, আপনাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। যত বেশি ভোকাবুলারি জানবেন তত কিন্তু আপনি ইংরেজিতে ততই বেশি সমৃদ্ধশীল হবেন। তো দেখেন স্পেক্টেটরস মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমাদের দর্শকরা। তো দেখেন আমাদের বাক্যটা হচ্ছে দ্য স্পেক্টেটরস অর্থাৎ দর্শকরা, দ্য স্পেক্টেটরস আর ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ এট দিস মোমেন্ট, অর্থাৎ এট দিস মোমেন্ট হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ যারা দর্শক আছে তারা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট ম্যাচ তারা দেখছেন। তো দেখেন আমি যদি দেখেন এই বাক্যটাকে যদি বিশ্লেষণ করি, দেখেন এই বাক্যের মধ্যে দ্য স্পেক্টেটরস অর্থাৎ দ্য দর্শকরা কি, দ্য স্পেক্টেটরস এই বাক্যের মধ্যে সাবজেক্ট, এবং স্পেক্টেটর সেহেতু আমাদের প্লুরাল, এবং সেহেতু আমাদের কিন্তু প্লুরাল ভার্ব আর নিয়েছে, এবং আর এর পরে কিন্তু আমাদের ভার্বের পরে কি, ভার্বের পরে আসলে আইএনজি বসে ওয়াচিং হয়েছে, এবং তারপরে কিন্তু এক্সটেনশন হিসেবে আমাদের এই দ্য ক্রিকেট ম্যাচ এট দিস মোমেন্ট, এটা কিন্তু আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ হিসেবে বসেছে বাক্যে। এবং এর ভেতরে এট দিস মোমেন্ট কিন্তু এর ভেতরে এট দিস মোমেন্ট আবার এই বাক্যের ভেতর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বাক্যের ভেতর আইডেন্টিফিকেশন মার্কে পেয়েছি, অর্থাৎ এট দিস মোমেন্ট থাকা মানে কিন্তু সেটা কি হবে, সেটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা কিন্তু জানলাম দুইটা বাক্য পেয়ে গেলাম, এই দুইটা বাক্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুইটা বাক্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা লিখেছেন স্যার আমাদের যদি ট্রান্সলেশনের একটা ক্লাস নিয়েন, আমি ট্রান্সলেশনের ক্লাস ইনশাআল্লাহ নতুন বছরের জানুয়ারি থেকে আমার পেজে ফ্রিতে নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনাদের ওইটা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। আচ্ছা তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই পিএসটি কমেন্টস জানাবেন, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই পিএস লিখে কমেন্টস জানান। আচ্ছা সবাই লিখছেন হচ্ছে ইয়েস দেখতে পাচ্ছি, মারিয়া, দীপ্ত, পারিয়াল, রেহেনা, অবন্তিকা, হৃদয় সবাই লিখেছেন হচ্ছে ইয়েস। আচ্ছা এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী টেন্সে, সেটা যাবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার চলে যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি বর্তমানের কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে,
যদি কোনো বাক্যে বোঝায় যে বর্তমানে কোনো একটি কাজ করছেন এবং সবেমাত্র সে কাজটি আপনি শেষ করেছেন, সেটা বোঝানোর জন্য কিন্তু বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত। যদি স্ট্রাকচার যদি কথা বলি তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপর হচ্ছে V3 প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে বাক্যের মধ্যে স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্টের পর হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ এবং তারপর হচ্ছে প্লাস হচ্ছে V3 এবং তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে আমাদের বাক্যে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে স্ট্রাকচার। দেখেন এবার আপনি বুঝবেন কি হবে যে কোনো বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার জন্য হচ্ছে আইডেন্টিফিকেশন মার্কে যদি বলি, একদম নরমালি লিখলাম সংক্ষেপে, অর্থাৎ যদি কোনো বাক্যে যে সমস্ত ওয়ার্ড থাকলে আপনি বুঝবেন এই বাক্যটা রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দেখেন যদি কোনো বাক্যে দেখেন জাস্ট, অলরেডি, যদি কোনো বাক্যে জাস্ট, অলরেডি, yet কিংবা রিসেন্টলি, যদি কোনো বাক্যে দেখেন, যদি কোনো বাক্যে চারটা ওয়ার্ড থাকে, একটা হচ্ছে জাস্ট, একটা হচ্ছে অলরেডি, একটা হচ্ছে yet আর একটা হচ্ছে রিসেন্টলি যদি থেকে থাকে, অর্থাৎ জাস্ট মানে হচ্ছে এই মাত্র, অলরেডি মানে আমাদের শেষ হয়ে গিয়েছে, রিসেন্টলি একদম একই অর্থ, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে বুঝে নিতে হবে সেই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আচ্ছা যদি বলি যে the election commission মানে সংক্ষেপে ইসি বলে, নির্বাচন কমিশন। the election commission has already finished the meeting, তো ইলেকশন কমিশন কিন্তু নির্বাচনের জন্য অনেক মিটিং করে থাকেন, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হতে পারে, পুলিশের সাথে হতে পারে, তারা কিন্তু অনেক মিটিং করে থাকেন। আমরা সেই বিষয়টি বুঝিয়েছি, অর্থাৎ আমাদের বাক্যটা কি বলেছে, দ্য ইলেকশন কমিশন হ্যাজ অলরেডি ফিনিশড দ্য মিটিং, অর্থাৎ ইলেকশন কমিশন হচ্ছে এইমাত্র তারা কিন্তু মিটিংটা শেষ করেছে। তো অলরেডি মানে কি, আমাদের অলরেডি মানে হচ্ছে সবেমাত্র শেষ হয়ে, দেখেন আমাদের এই কোনো একটা বর্তমান কাজ বোঝাচ্ছে এবং বর্তমান কাজটা কি সবেমাত্র শেষ হয়েছে, এটা কিন্তু আমাদের এই বাক্যের অর্থে বোঝাচ্ছে। তো দেখেন আমি যদি একটু বিশ্লেষণ করি, দেখেন আমাদের এই বাক্যের মধ্যে ইলেকশন কমিশন, এই বাক্যের মধ্যে হচ্ছে সাবজেক্ট, ইলেকশন কমিশনটা কিন্তু যেহেতু সিঙ্গুলার, এর জন্য কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব হিসেবে হ্যাজ বসেছে, এবং দেখেন হ্যাজ বসেছে এবং হ্যাজের পরে কিন্তু আমাদের V3, কিন্তু আমাদের হচ্ছে ফিনিশড হচ্ছে এই বাক্যের মধ্যে V3, এবং আমাদের অলরেডি কিন্তু এই বাক্যের ভেতর আইডেন্টিফিকেশন মার্ক, এই যে অলরেডি আইডেন্টিফিকেশন কিন্তু মার্ক অলরেডি, এবং এই বাক্যের মধ্যে দা মিটিং, এটা হচ্ছে বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। অর্থাৎ আমরা পেলাম দ্য ইলেকশন কমিশন হ্যাজ অলরেডি ফিনিশ দ্য মিটিং, অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু আমাদের সবেমাত্র তাদের কাজটা শেষ হয়েছে, তো সবেমাত্র তাদের হচ্ছে মিটিংটা শেষ হয়েছে। আচ্ছা এবার যদি আমি পরবর্তী এক্সাম্পলের দিকে যাই, যদি বলি দ্য আমেরিকান প্রেসিডেন্ট, আচ্ছা আমাদের বাংলাদেশে এক্সাম্পল দিই, সাপোজ যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস has landed recently landed in Dhaka, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু প্যারিস থেকে তিনি কিন্তু ঢাকায় ল্যান্ড করেছিলেন। তো আমি যদি সেই বাক্যটা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাজ রিসেন্টলি, মানে তিনি সবেমাত্র ঢাকায় হচ্ছে ল্যান্ড করেছেন, এটাও কিন্তু যেহেতু আমরা সবেমাত্র বোঝাচ্ছি বাক্যের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট, এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যুক্ত। তাহলে দেখেন আমাদের কি হবে, যদি বিশ্লেষণ করি দেখেন আমরা কি হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বাক্যের মধ্যে কি, এটা হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেলাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি, উনি হচ্ছে সিঙ্গুলার নাম্বার একজন, তার জন্য আমরা হ্যাজ বসিয়েছি সিঙ্গুলার ভার্ব, এবং তারপরে কিন্তু কি, তারপরে আমাদের ল্যান্ডেড নিয়েছি, আমাদের V3 নিয়েছি, এবং তারপরে কিন্তু আমাদের ইন ঢাকা, এটা কিন্তু এক্সটেনশন অংশে আছে, এবং এই বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে রিসেন্টলি। তো আমরা কি বলেছি, রিসেন্টলি থাকলে আমরা কিন্তু বলেছি যে কোনো বাক্যে রিসেন্টলি থাকলে কিন্তু সেটা কি হবে, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। এভাবে কিন্তু আমাদের বড় বড় বাক্য আমাদের লিখতে হবে। আচ্ছা তো চলে গেল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবার চলে যাবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবার চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ দেখেন, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝে, অর্থাৎ কোনো কাজ আগে থেকে শুরু হয়ে, কোনো কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমানে চলছে, অর্থাৎ কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে, সেই কাজটা শুরু হয়ে বর্তমানে এখনো চলছে, যদি বোঝানো হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কি, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার খুব সহজ উপায় হচ্ছে, যদি কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকে, তাহলে বুঝে নেবেন সেই বাক্যটা কি, সেই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ বা আইডেন্টিফাইং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবেন, সেই দুইটা ওয়ার্ড কি, সেই দুইটা ওয়ার্ড হচ্ছে সিন্স এবং ফর। তাহলে সিন্স এবং ফর থাকলে কি হবে, সিন্স এবং ফর থাকলে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা দেখেন, আচ্ছা এবার তুমি স্ট্রাকচার দেখি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস হচ্ছে V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন থাকবে অথবা হ্যাভ বিন থাকবে, প্লাস হচ্ছে ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে, সাথে হচ্ছে এক্সটেনশন থাকবে। আচ্ছা সিন্স মানে হচ্ছে হতে থেকে, সিন্স মানে হচ্ছে বাংলা শব্দ, অর্থাৎ কোনো হতে থেকে যদি বোঝায় তাহলে সেটা সিন্স হবে। এবং যদি বোঝায় যে ফর মানে হচ্ছে কতদিন যাবত, আসলে কোনো কতদিন যাবত চলছে, অর্থাৎ কতদিন যাবত হচ্ছে সেটা বোঝানোর জন্য কিন্তু বাক্যে ফর ব্যবহৃত। আমরা এখনই সেটা ইউজটা জানবো। আচ্ছা যদি বলি দ্য পুলিশ হ্যাভ বিন সার্চিং, the police have been searching the criminal for 5 days, দেখেন আমি একটা বাক্য লিখলাম, the police has been searching the criminal for 5 days। তো আমার বাক্যটার অর্থ হচ্ছে, পুলিশ হচ্ছে একটা ক্রিমিনালকে তারা হচ্ছে কতদিন যাবত, তারা হচ্ছে এই যে 5 দিন যাবত, তারা হচ্ছে 5 দিন যাবত খুঁজছে। তো আমি একটু আগে বলেছি যে যদি কোনো বাক্যে আসলে ফর থাকে, ফর মানে হচ্ছে তারা আসলে কতদিন যাবত, ফর বলতে আসলে কতদিন যাবত সে কাজটি হচ্ছে সেটা বোঝাবে। দেখেন তো ফর 5 ডেজ, এখানে কিন্তু আমাদের বলা আছে যে 5 দিন যাবত আসলে কাজটা পুলিশটা করছে। তো যখন আসলে দিনের বিষয় উল্লেখ থাকবে যে কতদিন যাবত হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ফর ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, তো আমাদের দ্য পুলিশ হ্যাভ বিন, তো পুলিশটা কিন্তু এখানে প্লুরাল, কারণ পুলিশ বলতে কিন্তু অনেক পুলিশকে বোঝানো হয়ে থাকে, এজন্য পুলিশ কিন্তু প্লুরাল। এই প্লুরাল থাকার কারণে কিন্তু আমাদের পুলিশটা প্লুরাল থাকার কারণে আমাদের কি, পুলিশটা প্লুরাল থাকার কারণে কিন্তু আমাদের এখানে হ্যাভ প্লুরাল ভার্বটা নিয়েছে। এই যে সাবজেক্ট হচ্ছে এখানে পুলিশ, দা পুলিশ, এবং এখানে কিন্তু হ্যাভ বিন বসেছে, প্লুরাল ভার্বের কারণে হ্যাভ বিন বসেছে। এবং তারপরে কি সার্চের সাথে কি, সার্চ হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসে সার্চিং হয়েছে। এবং তারপরে কিন্তু দ্য ক্রিমিনাল ফর 5 ডেজ, এটা কিন্তু কি বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ হিসেবে বাক্যের মধ্যে বসেছে। তো দেখেন এই পুলিশ কিন্তু কোন একটা অপরাধীকে খুঁজতে কিন্তু তারা 5 দিন আগে সে অপরাধীকে, ক্রিমিনালকে খোঁজার জন্য তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছিল। এবং সে আগে যে কাজটা শুরু করে দিয়েছিল, সেই কোনো কাজ আগে যে কাজটা শুরু হয়েছিল সেই কাজটা কিন্তু এখনো তারা চলমান অবস্থায় আছে, মানে এখন 5 দিন যাবত এখনো তারা সেই কাজটা চলছে, তারা অপরাধী খুঁজছে, কিন্তু তারা কিন্তু ক্রিমিনালকে পাচ্ছে না। অর্থাৎ যদি কোনো কাজ এরকম বোঝানো হয়ে থাকে যে কোনো কাজ তারা আগে শুরু করে এখন বর্তমানেও চলছে, তাহলে কিন্তু সেখানে কি হবে, তাহলে সেখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা যদি বলি যে দ্য পলিটিক্যাল লিডার্স মানে রাজনৈতিক যারা আসলে নেতা আছে, দ্য পলিটিক্যাল লিডার্স হ্যাভ বিন অপারেটিং the program
দ্য প্রোগ্রাম সিন্স মর্নিং, মর্নিং। তো দেখেন আমি একটা বাক্য লিখলাম, অর্থাৎ দ্য পলিটিক্যাল লিডার্স হ্যাভ বিন অপারেটিং দ্য প্রোগ্রাম সিন্স মর্নিং, অর্থাৎ যারা রাজনৈতিক লিডার বা পলিটিক্যাল লিডার আছে তারা কিন্তু সেই সিন্স মর্নিং মানে তারা সকাল থেকে, তো আমি একটু কি বললাম যে সিন্স মানে হচ্ছে যখন আসলে হতে থেকে বোঝাবে, হতে থেকে বোঝাতে গেলে কিন্তু তখন সেক্ষেত্রে সিন্স এটা ব্যবহারিত, সিন্স শব্দটা ব্যবহৃত। দেখেন দ্য পলিটিক্যাল লিডার্স হ্যাভ বিন অপারেটিং দ্য প্রোগ্রাম, অর্থাৎ সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে সেই কাজটা শুরু হয়েছে, এখনো কিন্তু তারা সেই প্রোগ্রামটা এখনো আমার চলমান অবস্থায় আছে। তাহলে দ্য পলিটিক্যাল লিডার্স হ্যাভ বিন অপারেটিং দ্য প্রোগ্রাম সিন্স মর্নিং, বাংলা অর্থ আসে যে রাজনৈতিক নেতারা তারা কিন্তু সকাল থেকে এই প্রোগ্রামটা তারা পরিচালনা করছেন। তো দেখেন আমাদের এই বাক্যটি যদি বিশ্লেষণ করি, দেখেন আমাদের দ্য পলিটিক্যাল লিডার্স এই বাক্যের মধ্যে কি, বাক্যের মধ্যে একটা সাবজেক্ট, এবং যেহেতু এটা আসলে এস যুক্ত আছে এবং এটা কিন্তু প্লুরাল ভার্ব হবে এবং সেহেতু আমাদের হ্যাভ বিন অর্থাৎ প্লুরাল ভার্বটা কিন্তু এখানে গ্রহণ করেছে, এবং তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত অপারেটিং হয়েছে, এবং দ্য প্রোগ্রাম এটা কিন্তু এক্সটেনশন হয়েছে, এবং বাক্যের মধ্যে সিন্স থাকায় সিন্স কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক, যে সিন্স থাকলে বুঝতে হবে যে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরে পর্যন্ত ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ইয়েস থেকে কমেন্ট জানাবেন। এরপর আমরা পাস্টে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার, কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার হলে সবাই একটু ইয়েস লিখে জানাবেন। এরপর আমরা চলে যাব পাস্ট, এরপর আমরা চলে যাব হচ্ছে পাস্ট টেন্সে। আচ্ছা, দেখতে পাচ্ছি নিসা রহমান, রেহেনা পারভিন, লিজা, ইতিস, পুরবী, হৃদয় হাসান, অপূর্ব সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার, সবাই লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমার পাস্ট টেন্স, এবার চলে যাব আমার পাস্ট টেন্সে। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমরা পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স, চলে যাবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ অতীত, অর্থাৎ সাধারণ অতীতকালে কোন একটা সাধারণ কাজ যখন বোঝাবে, নর্মাল কোন একটা কাজ বোঝাবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে এই পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস এক্সটেনশন যখন থাকবে তখন কিন্তু সেটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের আসলে আইডেন্টিফিকেশন মার্ক কি, অর্থাৎ কোন শব্দ দেখে বুঝবেন যে আসলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি কোনো বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, দ্য প্রিভিয়াস ডে, যদি কোনো বাক্যে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ইয়ার, লাস্ট ডে, অথবা লাস্ট উইক, অথবা লাস্ট মান্থ, অথবা লাস্ট ইয়ার থাকে, অথবা লাস্টের সাথে লাস্ট শব্দটার সাথে যদি ডে, উইক, মান্থ, ইয়ার যুক্ত থাকে, অর্থাৎ এই টাইপের শব্দগুলো কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক হিসেবে গঠিত হয়। অর্থাৎ যদি কোনো বাক্যে এই ইয়েস্টারডে, অ্যাগো, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট ডে অথবা লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার থেকে থাকে, তাহলে কিন্তু সেই বাক্যটা হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি বলি আমেরিকা, আচ্ছা দেখেন যদি বলি বাংলাদেশ বিট ওয়েস্ট ইন্ডিজ ইয়েস্টারডে। আচ্ছা দেখেন আমি যদি বলি নরমাল একটা সেন্টেন্স যে বাংলাদেশ বিট ওয়েস্ট ইন্ডিজ ইয়েস্টারডে, বাংলাদেশ গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, তাহলে দেখেন আমাদের যদি এটাকে বিশ্লেষণ করে তাহলে দেখেন এই বাংলাদেশটা কি, বাংলাদেশটা হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট, অর্থাৎ সাধারণ একটা অতীত কাজ, এবং বিট হচ্ছে বাক্যের মধ্যে এবং দেখেন এক্সটেনশন টু ওয়েস্ট ইন্ডিজ ইয়েস্টারডে, এটা হচ্ছে বাক্যের মধ্যে এক্সটেনশন, এবং এক্সটেনশনের ভেতর যেহেতু আমাদের বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকায় মানে হচ্ছে এটা হচ্ছে এই বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ আমরা কিন্তু ইয়েস্টারডে থাকার কারণে আমরা কিন্তু বুঝে নিব যে বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি আমি বলি
যে I saw my friend at New Market the previous day তাহলে দেখেন যদি আমি বলে থাকি, যদি এই বাক্যটা দেখেন একটু খেয়াল করেন, I saw my friend at New Market the previous day, আমি গতকাল আমি হচ্ছে the previous মানে হচ্ছে previous day আগের দিন, আমি আগের দিন নিউ মার্কেটে আমার বন্ধুকে আসলে দেখেছিলাম। দেখেন তাহলে আই হচ্ছে কি, আই হচ্ছে বাক্যের মধ্যে এই যে সাবজেক্ট, এবং যে saw হচ্ছে বাক্যের মধ্যে V2, এবং মাই ফ্রেন্ড দ্য প্রিভিয়াস ডে এটা হচ্ছে বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, এবং দ্য প্রিভিয়াস ডে কিন্তু এই বাক্যের মধ্যে আইডেন্টিফিকেশন মার্ক। যদিও কোনো বাক্যের মধ্যে দ্য প্রিভিয়াস ডে থেকে থাকে, দ্য প্রিভিয়াস ডে থাকলে কিন্তু কি হবে, দ্য প্রিভিয়াস ডে থাকলে কিন্তু বাক্যের মধ্যে সেটা কিন্তু হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, সেটা কিন্তু হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, চলে গেল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার চলে যাবো হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অতীতকালের বর্তমান কোনো কাজ বোঝাবে, অর্থাৎ অতীতের বর্তমান কোনো কাজ বোঝাবে, অর্থাৎ অতীতকালে চলছে এমন কোনো বর্তমান কাজ বোঝাতে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, যদি বলি স্ট্রাকচারটা কি, অর্থাৎ যদি কোনো বাক্যের সাবজেক্টের সাথে যদি আসলে ওয়াজ, অর্থাৎ আমাদের অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার থাকে, অথবা ভার্ব প্লাস ভার্ব থাকে, ভার্বের পর আসলে আইএনজির পরে যদি আসলে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যুক্ত থাকে, সংখ্যায় লিখলাম এক্সটেনশন যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটি হয়ে যায় কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসলে চেনারও কিছু আসলে উপায় আছে, অর্থাৎ যদি কোনো বাক্যে এমন টাইপের ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলো থাকা মানে কিন্তু সে ওয়ার্ডগুলো লাস্ট নাইট কি হবে, ভাইয়া লিখেছেন লাস্ট নাইট থাকলেও আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, লাস্ট নাইট থাকলেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, লাস্ট নাইট থাকলেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তো দেখেন যেমন আপনি যদি বলেন যে আই স দ্য ফুটবল ম্যাচ লাস্ট নাইট, আপনি যদি বলেন যে আই স দ্য ফুটবল ম্যাচ লাস্ট নাইট, আমি গত রাতে ফুটবল ম্যাচের খেলাটা দেখেছিলাম, তাহলে দেখেন এই বাক্যটার মধ্যে আই সাবজেক্ট, স হচ্ছে বাক্যের মধ্যে V2, এবং দ্য ফুটবল ম্যাচ লাস্ট নাইট হচ্ছে বাক্যের মধ্যে এই পর্যন্ত এক্সটেনশন, এবং লাস্ট নাইট থাকার কারণে কিন্তু আমাদের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমাদের বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তো আশা রাখি আপনি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম সেখানে আমরা একটু ব্যাক করবো আবার। তাহলে দেখেন যদি কোনো বাক্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আছি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যদি কোনো বাক্যে দেখেন এটাকে আইডেন্টিফিকেশন মার্কেট বেশি নাই, যদি কোনো বাক্যে দেন শব্দটা থেকে থাকে, আপনি কিন্তু শুধুমাত্র যে আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে আপনাকে বাক্য বোঝাতে হবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি স্ট্রাকচার মেনটেন করে, এটা আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে, এটা আপনাদের মানে বোঝানোর সুবিধার্থে আমি ইঙ্গিত করেছি, আইডেন্টিফিকেশন মার্ক যে দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই। আপনি মার্ক না দিয়েও যদি বাক্য লিখেন তাহলে স্ট্রাকচারে সেটা কিন্তু বাক্য হবে। তো দেখেন আমি যদি একটা বাক্য লিখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখি, যদি বলি the DU students were enjoying the concert at TSC তো TSC তে কিন্তু অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠান বা কাকে আমি অনুষ্ঠান কেন্দ্র করে কিন্তু আমি লিখলাম, সেই অনুষ্ঠান কেন্দ্র করে বলে লিখলাম, অর্থাৎ দ্য ডিউ স্টুডেন্টস ওয়ার এনজয়িং দ্য কনসার্ট অ্যাট টিএসসি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা টিএসসি তে কনসার্টটা এনজয় করেছিলেন। তো দেখেন এই বাক্যের মধ্যে কি আছে, দেখেন দ্য ডিউ স্টুডেন্টস, এটা কিন্তু এটা কিন্তু বাক্যের মধ্যে সাবজেক্ট, এবং স্টুডেন্টস যেহেতু আসলে প্লুরাল ফর্মে আছে সেহেতু আমরা প্লুরাল ভার্ব নিয়েছি, আমাদের ওয়ার নিয়েছি বাক্যে, এবং ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, এনজয়িং কিন্তু আইএনজি যুক্ত করেছে এনজয়, এবং দ্য কনসার্ট আর টিএসসি এটা কিন্তু বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, এটা কিন্তু বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো আমি কিন্তু এই স্ট্রাকচার দেখে সহজে চিনতে পারলাম যে বাক্যটা হচ্ছে পাস্ট
বাক্যটা আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা আমি যদি বলি আই ওয়াজ টেকিং, I was taking, I was taking tranquil breath. I was taking tranquil breath beside the Chitra river, beside the Chitra river. তো আমাদের নড়াইলের পাশ দিয়ে চিত্রা নদী বয়ে যাচ্ছে। তো আমি যদি সেই বাক্যটা লিখি, আই ওয়াজ টেকিং ট্রাঙ্কুইল ব্রেথ, ট্রাঙ্কুইল মানে হচ্ছে প্রশান্তিময়, ট্রাঙ্কুইল মানে হচ্ছে প্রশান্তিময়, একটা বাক্য একটা ওয়ার্ড জেনে রাখেন, ট্রাঙ্কুইল মানে হচ্ছে প্রশান্তিময়, যেখানে আপনি প্রশান্তি লাভ করবেন। আই ওয়াজ টেকিং ট্রাঙ্কুইল ব্রেথ বিসাইড দ্য চিত্রা রিভার, আমি এই চিত্রা রিভারের পাশে আমি আসলে তৃপ্তি বা আসলে প্রশান্তি যে নিঃশ্বাসটা, সেই নিঃশ্বাসটা আমি আসলে নিচ্ছিলাম, সেই নিঃশ্বাসটা আমি নিচ্ছিলাম। তাহলে দেখেন হচ্ছে আইটা কি, আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমাদের ওয়াজ নিয়েছি, এবং তারপরে কিন্তু টেকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং ট্রাঙ্কুইল ব্রেথ বিসাইড দ্য রিভার এটা কিন্তু পুরোটাই বাক্যের এক্সটেনশন। এবং তাহলে কিন্তু বুঝে নিলাম যে আমাদের বাক্যটা কিন্তু কিসে আছে, বাক্যটা কিন্তু আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে, সবাই একটু কমেন্টসে একটু ক্লিয়ার লিখে জানাবেন, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ারলি কমেন্টসে জানাবেন। দেখতে পাচ্ছি আরমিন আক্তার, মারিয়া হোসেন, অপূর্ব পাল, নিসা রহমান, শুভ্রা দেবী সবাই লিখেছেন ক্লিয়ার। আইডেন্টিফিকেশন মার্কটা আরেকবার বলেন। তো আমি বলেছি যে আইডেন্টিফিকেশন মার্ক থাকা লাগবে এমনটা কিন্তু না। তো এই পাস্ট কন্টিনিউয়াস আইডেন্টিফিকেশন অংশে দেন, THEN দেন এই শব্দটা থাকতে পারে। যদি শব্দটা থাকে তাহলে বুঝে নেবেন সে বাক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আচ্ছা সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার আছে। এবার চলে যাব হচ্ছে আমরা পরবর্তী টেন্সে, এটা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। এবার চলে যাব হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে। দেখেন এবার যাব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা অতীতের কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বোঝাতে আসলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত। আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেছিলাম যে বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হলে সেটা হয়েছিল কিন্তু পাস্ট, সেটা হয়েছিল কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। আর যদি অতীতের কোনো কাজ সবেমাত্র শেষ হয়ে হওয়া বোঝায় তাহলে কিন্তু সেটা অতীতের বর্তমান কাজ। আচ্ছা অতীতের বর্তমান কাজ আরেকটা কিছু বলেন। সাপোজ আপনি একটা কাজ করছেন যে আই অ্যাম রাইটিং এ লেটার, নাও। আপনি যদি লেখেন যে আই ওয়াজ রাইটিং এ লেটার দেন। তাহলে দেখেন আপনি এই বাক্যটা কিন্তু আমাদের রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এই বাক্যটা আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। পার্থক্যটা কি? আই এম রাইটিং এ লেটার না মানে আপনি হচ্ছে, যার অর্থ হচ্ছে যে আমি বর্তমানে, আমি এখন কোন একটা কাজ, আমি হচ্ছে এখন কোন একটা লেটার, আমি হচ্ছে এখন লেটারটা আসলে লিখছি। আপনি যে বলছেন আমি এখন লেটার লিখছি, এটা হচ্ছে আসলে বর্তমানের চলমান কাজ, এটা আসলে বর্তমানের চলমান কাজ। তো আপনি যখন বলছেন এই একই বাক্যটাকে আপনি যখন বলছেন আই ওয়াজ রাইটিং এ লেটার, আপনি যখন আসলে আই ওয়াজ রাইটিং এ লেটার লিখেন তখন কিন্তু সেই বাক্যটা হয়ে যাচ্ছে কি, বাক্যটা কিন্তু হচ্ছে পাস্ট টেন্সে। এবং আপনি যখন বলছেন আই ওয়াজ রাইটিং এ লেটার দেন, আমি আসলে তখন বলতে হচ্ছে আগে মানে পূর্বে, আমি আসলে তখন আমার চিঠিটা লিখছিলাম। তাহলে আমি যখন তখন বলছি যে আমি তখন লিখছিলাম, তখনটা কিন্তু হচ্ছে পাস্টে, এটা কিন্তু অতীতের। আপনি অতীতের কাজ কথায় অতীতের বিষয় বোঝাচ্ছেন, কিন্তু অতীতের আপনার কাজটা কি, আপনি কিন্তু লেটারটা লিখছেন, আপনি তখন লেটারটা লিখছেন, এটা কিন্তু এর জন্য অতীতের চলমান কাজ বোঝাচ্ছে, অতীতের চলমান কাজ
বোঝাচ্ছে। তাহলে আশা রাখি আপনার উত্তরটা পেয়েছেন। অতীতের বর্তমান কাজ এটা কি এবং ভবিষ্যৎ বর্তমানে বা চলমান কাজ কি সেটা আসলে বুঝেছেন। আচ্ছা, অতীতের বর্তমান কাজ যা চলমান কাজও তাই, মানে একই বিষয়, চলমান কাজ যা বর্তমান কাজও তাই। আচ্ছা, আচ্ছা এবার আমরা থাকবো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ অতীতের কোনো কাজ যখন সবেমাত্র শেষ হওয়া বোঝাবে তখন কিন্তু সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। আচ্ছা, তো দেখেন, যদি আমরা লিখি দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি, দ্য মেম্বার্স of the company had completed their lunch দেখেন, আমি যদি বলি যে the members of the company had completed their lunch, যার মানে হচ্ছে ওই কোম্পানি মেম্বাররা সবে মাত্র তাদের লাঞ্চটা শেষ করেছিল, তাদের লাঞ্চটা কিন্তু শেষ করেছিল, মানে হচ্ছে পাস্ট অতীতে বলছে। তো অর্থাৎ অতীতের কাজটা কিছু অতীতের, এবং অতীতের সেই কাজটা কিন্তু সবেমাত্র এইমাত্র শেষ হয়েছে যদি বোঝায় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি আমি বলি যে I had watched the movie at the cinema hall, আমি যদি বলি যে I had watched the movie at the cinema hall, অর্থাৎ আমি সবেমাত্র মানে আগে, I had watched মানে হচ্ছে আমি অতীতকালে সবেমাত্র আমি একটা মুভি দেখা শেষ করেছি। তাহলে দেখেন স্ট্রাকচারটা কি আসে, এখানে দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি, এখানে বাক্যের মধ্যে দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি হচ্ছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট, এবং এখানে আমরা কি স্ট্রাকচার অনুযায়ী হ্যাড পেয়েছি, তারপর কমপ্লিট হচ্ছে একটা V3 পেয়েছি, এবং দেয়ার লাঞ্চ এক্সটেনশন পেয়েছি। একইভাবে কিন্তু আমাদের এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে আমাদের এখানে বাক্যের মধ্যে পাস্ট পারফেক্টে হ্যাড, তারপর হচ্ছে কিন্তু আমাদের V3 ওয়াচ বসেছে, এবং দ্য মুভি অ্যাট দ্য সিনেমা হল কিন্তু এই বাক্যের কিন্তু একদম এই বাক্যের কিন্তু আসলে এক্সটেনশন, এই বাক্যের মধ্যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বোঝানো হয়েছে। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে যাবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট এবং পাস্টের একটা মৌলিক জিনিস আছে, জাস্ট জিনিসটা বুঝবেন। আমাদের প্রেজেন্ট টেন্সে যে চারটি বিষয় আছে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্টের সাথে যে চারটা বিষয় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুইটার মধ্যে সবকিছু সেম, খালি পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বর্তমান কালে হয়, একটা হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কালে হবে, আর একটা হচ্ছে পাস্ট মানে আসলে অতীত কালে হবে, এবং বাকি সব সেম হচ্ছে, মানে অর্থগত দিক দিয়ে বাকি সব সেম থিওরি। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে চলমান বোঝালে কিন্তু সেটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকা মানেও সেখানে আমাদের মার্ক হিসেবে, অর্থাৎ আইডেন্টিফাইং মার্ক হিসেবে সেখানে সিন্স বা ফর এই শব্দ দুটা থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এবার যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমি স্ট্রাকচার লিখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। অর্থাৎ যদি কোনো বাক্যে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, তারপর হচ্ছে ভার প্লাস আইএনজি যদি এক্সটেনশন থেকে থাকে, তাহলে সেটা হবে